আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আচ্ছা, আজ আমরা কি ক্লাস করব দেখি, শুরু করা যাক। আজ আমরা দেখো, এখানে আমি অলরেডি বলে দিয়েছি যে আজ আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একটা পাঠ দেখার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি তোমাদের। আমাদের আজকের পাঠ তোমাদের গত ক্লাসে হিসাব বিজ্ঞানের লেনদেন, দ্বিতীয় অধ্যায় লেনদেন, হিসাব সমীকরণ এই সম্পর্কে পড়িয়েছিলাম। আজ আমরা ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এতদ্ সংক্রান্ত দলিলপত্রাদি, মানে ব্যবসায় যে দলিলগুলো ব্যবহার হয় বা যে জিনিসগুলো ব্যবহার হয় সেই সম্পর্কে জানব। তাহলে আজকের পাঠ হবে আমাদের লেনদেনের উৎস ও দলিলপত্র। আজকের পাঠটি আমাদের, একটু খেয়াল করো, সবাই বইটা বের করো। আজকের পাঠ লেনদেনের উৎস, লেনদেনের উৎস ও দলিলপত্র। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমাদের আজকের পাঠ তাহলে কি? লেনদেনের উৎস ও দলিলপত্র। সেগুলো কেমন হতে পারে? ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিটা লেনদেনের ক্ষেত্রে, প্রতিটা লেনদেন আমাদের কিছু ডকুমেন্টস বা কাগজপত্র থাকে। এটাই কিন্তু লেনদেনের উৎস বা দলিলপত্র। কেমন দেখো, প্রতিটা লেনদেনের সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র থাকে। প্রতিটা লেনদেনের সমর্থনে এক বা একাধিক দলিলপত্র থাকে। যেমন লেনদেনের সত্যতা নিশ্চিত করতে এই সকল প্রমাণপত্র ব্যবহার করা হয়। লেনদেন আসলে সত্য কিনা বা এর কোনো প্রমাণ, আসলে কি এটা একটা প্রমাণপত্র, যেটা তুমি এই বইটা ক্রয় করেছো, এই বইটা তুমি ক্রয় করেছো, তোমাকে একটা রিসিট দেওয়া হবে। সেই রিসিটটার উপরে ভিত্তি করে আমি জানতে পারবো বা বুঝতে পারবো তুমি অফিসের কাজে ব্যস্ত, তুমি কাউকে পাঠালে যে এটা কিনে নিয়ে এসো। তখন সে তোমাকে এসে কিন্তু ওই দলিলটা দেখাবে বা ওই রিসিটটা দেখাবে বা ওই মেমোটা দেখাবে বা কি ওই যে কোনো একটা তথ্য প্রমাণ দেবে সেই প্রতিষ্ঠান যে হ্যাঁ, আমার এখান থেকে এই টাকার মাল ক্রয় করা হয়েছে। তাহলে এটাই হবে আমাদের দলিলপত্র। আর লেনদেনের উৎস মানে এই কি কি কারণে বা কি কি জায়গা থেকে লেনদেনগুলো সংগঠিত হচ্ছে সেটাই কিন্তু আমাদের লেনদেনের উৎস। দেখো, এখানে বলছে যে প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয় যে কোনো ব্যবসায় একই দিনে বহুবিধ লেনদেন সম্পন্ন করেন। বিভিন্ন ব্যক্তির নিকট পণ্য বিক্রয়, পণ্য ক্রয়, ক্রয়কৃত পণ্য ফেরত, বিক্রিত পণ্য ফেরত, ব্যাংকে টাকা জমা দেওয়া বা ব্যাংক থেকে টাকা উত্তোলন, এরকম বহু বহু ঘটনা। একটা প্রতিষ্ঠান, একটা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন রকম লেনদেন সারা দিনের মধ্যে সংগঠিত করে। আর এ সমস্ত ঘটনাই হলো মূলত ব্যবসায়ের লেনদেনের উৎস। তাহলে লেনদেনের উৎস কোনগুলো? এই সমস্ত ঘটনাগুলো। কি ধরনের ঘটনা আমি আবারও বলছি, খেয়াল করো। পণ্য ক্রয় হতে পারে, বিক্রয় হতে পারে, ক্রয় ফেরত হতে পারে। খেয়াল করো, ক্রয় ফেরত হতে পারে, বিক্রয় ফেরত হতে পারে, বিক্রয় ফেরত হতে পারে। 5 নম্বর আমাদের ব্যাংকে টাকা জমা দেওয়া, ব্যাংক জমা হতে পারে বা ব্যাংক উত্তোলন হতে পারে, ব্যাংক উত্তোলন হতে পারে। বিভিন্ন রকম, বিভিন্ন দেনাদারকে পাওনা পরিশোধ করতে পারে, পাওনাদারের কাছ থেকে পাওনা পেতে পারে, বেতন দিতে পারে বা কোনো অনাদায়ী সঞ্চিতির যে দেনা ছিল সেটা পেতে পারে। মানে বিভিন্ন রকম লেনদেন একটা প্রতিষ্ঠানে সংগঠিত হয়। এগুলোকে কি বলছি আমি? এগুলোকেই বলছি তোমার ব্যবসায় লেনদেনের উৎস। এগুলো হলো আমার ব্যবসায় লেনদেনের উৎস। এবার দেখা যাক ব্যবসায়ের দলিল কোনগুলো। এই সমস্ত ঘটনাই হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেনের উৎস। সারা বছর লেনদেনগুলো মুখস্থ করে রাখা সম্ভব নয়, কাজেই লেনদেনগুলোকে প্রতিষ্ঠানের প্রয়োজনে গুরুত্ব সহকারে হিসাবের বইতে লিখতে হয়।
এত লেনদেন তো আমার মুখস্থ করে রাখা সম্ভব নয়, তাই না? এজন্য আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি বা প্রতিষ্ঠান হিসাবের বইতে লিপিবদ্ধ করে। একজন হিসাবরক্ষক যখন এই লিপিবদ্ধকরণের কাজটি সমাধা করেন, তখনই লেনদেনের পক্ষে প্রয়োজনীয় দলিল প্রস্তুত করা সম্ভব হয়। যখন হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, তখনই লেনদেনের ক্ষেত্রে হিসাবরক্ষক যখন এগুলো লেখেন, তখনই দলিলটা প্রস্তুত করা সম্ভব হয়। সেটা কেমন? তখনই লেনদেনের প্রয়োজনীয় দলিল প্রস্তুত করেন। দলিলপত্রগুলো হচ্ছে কি কি হতে পারে? চালান, ভাউচার, ক্যাশ মেমো, বিল, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান ইত্যাদি। আবার আমি বলছি, তোমরা খেয়াল করো কোনগুলো হতে পারে? দলিল, চালান, 2 নম্বর বললাম ক্যাশ মেমো, 3 নম্বর বলছি ডেবিট নোট, 4 নম্বর বলছি ক্রেডিট নোট, 5 নম্বর বললাম বিল। খেয়াল করো, 5 নম্বর বললাম বিল, 6 নম্বর বললাম ভ্যাট চালান। ভাউচার একটা আছে, ভাউচার। 7 নম্বর বলছি ভ্যাট চালান। এই যে আমি শব্দগুলো লিখলাম, আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিস তোমাকে আলাদা আলাদা করে বুঝিয়ে দেওয়ার। কিভাবে? দেখো, এই প্রত্যেকটা জিনিসই তোমার একটা দলিল, একটা দলিল, একটা লেনদেনের একটা দলিল। এই চালান একটা দলিল, ক্যাশ মেমো একটা দলিল, ডেবিট নোট একটা দলিল, ক্রেডিট নোট দলিল, বিল একটা দলিল, ভাউচার দলিল, ভ্যাট চালানো দলিল। কিভাবে যদি বলো ম্যাডাম কিভাবে? তোমরা বইটা খোলো, 17 পেজ, দেখো তোমরা সুন্দরভাবে এখানে চিত্রের মাধ্যমে দেখানো আছে। আমি বোর্ডে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি না, তোমরা বইয়ের মধ্যে চিত্রের মাধ্যমে দেখানো আছে। তোমরা সুন্দরভাবে দেখলেই তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে বিষয়টা। দেখো এখানে সুমন ট্রেডার্সের কথা উল্লেখ করে ভ্যাট চালানের একটা চিত্র তোমাদের বইয়ের মধ্যে আছে 17 পৃষ্ঠাতে। সবাই বইটা খেয়াল করো। তারপর আমি চালান সম্পর্কে বলছি। আমি এগুলো মুছে দিলাম, শুধুমাত্র আমরা চালানটা দেখব। আমাদের পার্ট এখন চালানটা কি জিনিস দেখো। বইটা সবাই ফলো করো, সবার কাছে বই থাকবে। বই থাকলে আমরা বইয়ের মাধ্যমে আরো সুন্দরভাবে পার্টটা বুঝে নিতে পারবো। চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। চালান হলো ক্রয় ও বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। এটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। চালান হলো ক্রয় বা বিক্রয়ের প্রামাণ্য দলিল। আসলে কি জানো, এটা একটা দলিল হিসেবে কাজ করছে। তুমি কোনো ক্রয় করো বা বিক্রয় করো, তাহলে তোমার পরবর্তীতে যদি কখনো কোনো সমস্যা হয়, ওই চালান পেপারটা বের করলেই তুমি বুঝতে পারবে কতটা মাল কিনেছিলাম বা কতটা মাল বিক্রি করেছিলাম বা গুণগত মান কেমন ছিল, সবকিছুই আমরা জানতে পারবো। কত টাকায় বিক্রি করেছিলাম, কত টাকায় কিনেছিলাম, ঠিক আছে? বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন, তখন পণ্যের পূর্ণ বিবরণ সংবলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। তাহলে বিক্রেতা যখন কোনো পণ্য বিক্রি করছে, তখন একটা পূর্ণ লিখিত দলিল, ছোট না কিন্তু পরিপূর্ণ, মানে তাতে পণ্যের সমস্ত বিবরণ আছে। টাকা, কত টাকা, কত পরিমাণ, কি ধরনের পণ্য, পূর্ণ বিবরণ সহ যে দলিল ক্রেতাকে হস্তান্তর করেন, সেটাই কিন্তু হলো তোমার চালান। এই লিখিত দলিলই হচ্ছে চালান। চালানে ক্রেতার নাম, ঠিকানা, দেখো আরো যেটা আমি বলিনি সেটা এখানে বলছে। ক্রেতার নাম, ঠিকানা, মালের পরিমাণ, মালের বিবরণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। সুন্দর সুন্দর কয়েকটা কথা আছে। ক্রেতার নাম কি কি লিপিবদ্ধ থাকে? ঠিকানা, মালের বিবরণ, পরিমাণ,
সময়ের মধ্যে পরিশোধ করবে বা কিভাবে পরিশোধ করবে এটাই জানতে হবে, তোমাকে জানাতে হবে ওদেরকে। আচ্ছা, তারপরে দেখো বিক্রেতার নিকট এটা বহিঃচালান এবং ক্রেতার নিকট আন্তঃচালান। আমি বিক্রেতা, আমি বিক্রি করলাম, তাহলে এটা আমার বহিঃচালান, আমি বাইরের জনকে দিয়ে দিলাম। আর আমি ক্রেতা, আমি আরেকজনের কাছ থেকে পণ্য ক্রয় করলাম, তখন সেই চালানটা আমার নিকট আমি পেলাম চালানটা, তখন আমি আমার কাছে হবে অন্তঃচালান বা ভেতরের চালান। আর বহি মানে তোমরা সবাই জানো বাইরের চালান। কথা কি বোঝা যাচ্ছে আমার? আচ্ছা, আর না বুঝতে পারলে শোনো, তোমাদের সবাইকে বলে রাখি, সবার জানা থাকা দরকার যে আমাদের ফোন নাম্বার অবশ্যই তোমাদের কাছে আছে শিক্ষার্থীরা। আর তাছাড়াও অনলাইন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আমদাবাদ চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে এই ক্লাসগুলো দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখবে এবং ওই পেজে বা ওই চ্যানেলে গিয়ে লাইক কমেন্টস করলে বা কমেন্টসে তোমরা ইনবক্স করলেও আমরা কিন্তু সেখানে তোমাদের প্রশ্নের উত্তর দেবো বা সমাধান দেবো। আচ্ছা, এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদা এবং বিক্রেতা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করে। দেখো আরো দুইটা প্রশ্ন আছে। আমরা যে এতটুকু পড়লাম, পড়ার পরে এখানে কিন্তু ছোট ছোট অবজেক্টিভ, তোমরা কিন্তু সবাই খেয়াল করবে, পড়ার সাথে সাথে কিন্তু এই অবজেক্টিভগুলো অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে। এটা ক্রেতা কোন বইয়ে লিপিবদ্ধ করবে, কোন জাবেদায় লিপিবদ্ধ করবে, দেখো ক্রয় জাবেদায়, আর বিক্রেতা বিক্রয় জাবেদায়। মনে থাকবে? ক্রেতার কাছে চালানটা লিপিবদ্ধ হবে ক্রয় জাবেদায়, বিক্রেতার কাছে বিক্রয় জাবেদায়। এখানে একটা চিত্র দেওয়া আছে এবং পরে তোমাদের ছোট্ট করে একটা টিকা দেওয়া আছে। মালের মোট মূল্যের উপর যে পরিমাণ টাকা মওকুফ করে ক্রেতাকে তার মূল্য পরিশোধ করতে বলা হয়, সেই মওকুফকৃত টাকাই হলো কারবারি বাট্টা। বাহ, সুন্দর একটা জিনিস এখান থেকে শিখবো আজ আমরা। চালান বা চালানের সাথে সম্পৃক্ত কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টাটা কি আমরা বলতে পারবো সবাই? কারবারি বাট্টা, দেখো একটা টিকা লিখে দেয়া আছে, কারবারি বাট্টা। এই কারবারি বাট্টাটা কি? তোমার কাছ থেকে 50,000 টাকার পণ্য কেউ ক্রয় করেছে, 50,000 টাকা, বাকিতে ক্রয় করেছে 50,000 টাকার পণ্য। এখন তুমি সেই 50,000 টাকা ওকে শোধ করতে পারছো না, বা ও তোমাকে শোধ করতে পারছে না। কত টাকার পণ্য ক্রয় করেছি? 50,000 টাকা, কিন্তু আমি শোধ করতে পারছি না। তখন বিক্রেতা আমাকে বলল যে 50,000 টাকা দেওয়ার দরকার নেই, তুমি 45,000 টাকা দাও আমাকে, দিয়ে তুমি আমার মূল্যটা পরিশোধ করে দাও। যদি 10 দিনের মধ্যে তুমি আমাকে টাকাটা দাও, তবে তুমি আমাকে 45,000 টাকা দাও। তাহলে বাকি থাকলো কত? 5,000 টাকা। এই যে 5,000 টাকা দেখছি আমরা, এই 5,000 টাকা হলো কারবারি বাট্টা। এই 5,000 টাকা হলো কারবারি বাট্টা। বুঝতে পেরেছো সবাই? দেখো কারবারি বাট্টাটা কি, তোমাদের কিন্তু টিকা বা ক নাম্বার প্রশ্ন জ্ঞানমূলক অথবা খ নাম্বার প্রশ্ন কারবারি বাট্টা কাকে বলে বুঝিয়ে লেখো, এটা কিন্তু আসতে পারে অনুধাবনের মধ্যে। তখন তুমি কি লিখবে? যে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধের জন্য বিক্রেতা কর্তৃক ক্রেতাকে যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয়, এই যে এই অর্থটা সে, এই 5,000 টাকা সে ছাড় দিল, এটাই কিন্তু হলো কারবারি বাট্টা। আমি বোঝাতে পেরেছি? এই কারবারি বাট্টাটা কিন্তু খুব জরুরি জানা, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। কথা ক্লিয়ার? এখন আমরা চলে যাব দ্বিতীয় দলিলে। দ্বিতীয় নম্বর দলিলটা কি আছে আমাদের? ভাউচার। দ্বিতীয়টা হচ্ছে ভাউচার। ভাউচার, ভাউচারটা কি জিনিস আমরা বই থেকে খুঁজে বের করে পড়ব। 17 পৃষ্ঠা, আমি তোমাদেরকে সব বলে দিচ্ছি, তোমরা শুধু একটু পড়ার বা মনোযোগ দেওয়ার চেষ্টা করলেই হবে। লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে। সহজ অর্থে লেখা, আমাদের লেনদেনের ক্ষেত্রে যে প্রমাণপত্রটা ব্যবহার হয় সেটাকে আমরা ভাউচার বলছি। সেটা কেমন? যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, 5,000 টাকা পণ্য বিক্রয় বাবদ বিক্রেতা ক্রেতাকে 5,000 টাকার একটি ভাউচার দিয়ে থাকেন। আবার বাড়ি ভাড়া বাবদ 2,000 টাকা প্রাপ্তির ক্ষেত্রে মালিক ভাড়াটিয়াকে 2,000 টাকা প্রাপ্তির একটি ভাউচার প্রদান করেন। খুব সহজ। তোমরা ডিশ বিল দাও না? সবার বাড়িতেও মনে হয়, মানে আমাদের সবারই এখন বাড়িতে যাদের টিভি আছে ডিশটাও আছে। এই ডিশ বিল যখন দিই বা
কোনো মসজিদ মাদ্রাসায় দান করি, বা যে এরকম যে কোনো কিছু হতে পারে, তুমি 10টা টাকা দান করলেও দেখবে অনেক সময় তোমাকে একটা কাগজ দেয়, কাগজে লেখা থাকে যে তুমি 10 টাকা দিয়েছো অমুক মসজিদ বা মাদ্রাসার নামে। এটাই হলো কিন্তু তোমার ভাউচার। খুব সহজ, লেনদেনের একটি প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয় ভাউচার। আবার দেখো তুমি ডিশ বিল দিচ্ছ, ডিশ বিলের কিন্তু একটা কাগজ দেয়, একটা রিসিট দিচ্ছে, যেটা তোমার প্রমাণপত্র হিসেবে কাজ করে যে তুমি অক্টোবর মাসে বা সেপ্টেম্বর মাসে ভাড়াটা দিয়েছো কিনা। সেক্ষেত্রে এটা হবে আমাদের ভাউচার। আবার এখানে বলা হয়েছে ভাউচার কিন্তু 2 ধরনের। কয় ধরনের বললাম ভাউচার? ভাউচার 2 প্রকার। সেটা কি কি? ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। ভাউচার হচ্ছে আমাদের 2 প্রকার। কি কি ভাউচার? এক নম্বর হচ্ছে আমার ডেবিট ভাউচার, ডেবিট ভাউচার। 2 নম্বর হচ্ছে ক্রেডিট ভাউচার। কি ভাউচার? ক্রেডিট ভাউচার। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ তোমার অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে ভাউচার আমাদের কয় প্রকার? 2 প্রকার, ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচারটা কি? পণ্য ক্রয়ে এবং বিভিন্ন ব্যয়ের সপক্ষে ডেবিট ভাউচার ব্যবহৃত হয় ব্যয়ের ক্ষেত্রে। তাহলে আমরা কি বুঝবো? ব্যয়ের ক্ষেত্রে যে ভাউচারটা সেটাই হলো ডেবিট ভাউচার। আমার কোনো কিছু টাকা ব্যয় হয়েছে, সেক্ষেত্রে আমি যে ভাউচারটা পেয়েছি সেটা হলো আমার ডেবিট ভাউচার। ডেবিট ভাউচারের সাথে চালান, ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদানপূর্বক ক্যাশবুক বা নগদান রেজিস্টারে ক্রেডিট দিক বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয়। ডেবিট ভাউচার মানে খরচ, সোজা হিসাব, যেটা আমার খরচ বা ব্যয়ের দিক, সেই দিকে আমরা ডেবিট ভাউচারের নাম্বার বা বিবরণটা লিখে রাখি। তাহলে ডেবিট ভাউচার যদি হয় আমার ব্যয়ের দলিল, তাহলে ক্রেডিট ভাউচারটা কি? আমার আয়ের দলিল। সহজ কথা না? ডেবিট আর ক্রেডিট মানেই তো তাই, অপোজিট। ডেবিট ভাউচার মানে যদি আমার ব্যয়ের দলিল হয়, ক্রেডিট ভাউচার মানে আমার আয়ের দলিল, আমার কতটুকু আসছে বা জমা থাকছে। ঠিক একই কথা বলা আছে 18 পেজে। দেখো পরের পেজ উল্টা একটু বইটা। 18 পেজে ডেবিট ভাউচারের একটা নমুনা ছক দেওয়া আছে, এবং পরেই তোমার নমুনা ছকের মধ্যে কি কি আছে দেখো। পরেই তোমার দেয়া আছে ক্রেডিট ভাউচার। নমুনা ছকের মধ্যে আলী অ্যান্ড হায়দার সনসে, দেখো আন্দারকিল্লা চট্টগ্রাম, এখানে যে কোনো নাম হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। ডেবিট ভাউচার নাম্বার প্রথমেই থাকবে, বাঁ দিকে ডেবিট ভাউচার নাম্বার, হিসাব খাতের নম্বর, কি খাতে তুমি ব্যয়টা করেছো। আচ্ছা, ডান পাশে দেখো উপরে তারিখ, গ্রহণকারীর নাম, কার কাছে দিয়েছো বা কার কাছে বিক্রি করেছো সেটি গ্রহণকারীর নাম, ঠিকানা এবং তারিখ, ডান পাশে উপরে। আর বাঁ পাশে উপরে আমার ডেবিট ভাউচার নাম্বার এবং নাম, হিসাব খাতের নাম। আচ্ছা, তারপরে একটা ছোট ছক দেওয়া আছে, সেই ছকের ভিতরে আছে হিসাব নং, খরচের বিবরণ, কি কারণে সেই খরচটা হলো সেই বিবরণ, আর টাকার পরিমাণ। এবার নিচে দেখো টাকার পরিমাণটা ওখানে অঙ্কে লিখতে হতো, নিচেরটাই লিখতে হবে কথায়, 50,000 টাকা, বানান করে কথায় লিখতে হবে। আর নিচে আছে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর আর গ্রহীতার স্বাক্ষর। এই 4টা স্বাক্ষর আমার ডেবিট ভাউচারে অন্তর্ভুক্ত থাকে। এখানে একটা অবজেক্টিভ আসতে পারে, ডেবিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে? অবশ্যই 4 জনের। মনে থাকবে? ঠিক একইভাবে বা অনুরূপভাবে ক্রেডিট ভাউচার, পণ্য বিক্রয় বিভিন্ন আয়ের জন্য, আমার যে ভাউচার সেটাই হবে ক্রেডিট ভাউচার। বিক্রয় বা আয়ের জন্য যে ভাউচার সেটাই হবে ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচারে চালানের কপি, একই কথা লেখা, ধারাবাহিকভাবে ক্যাশবুক ডেবিট দিকে অর্থপ্রাপ্তির টাকা লেখা হয়। যেমন তোমার ডেবিট ভাউচারে খরচের দিকে ডেবিট ভাউচার নাম্বার বা বিবরণ লেখা থাকে, তেমনি ক্রেডিট ভাউচারে আয়ের দিকে এই বিবরণগুলো লেখা থাকবে। একইভাবে দেখো একটা ছক লেখা আছে, এখানে ছক আঁকানো আছে, জহির অ্যান্ড ব্রাদার্সের ফুলতলা খুলনা। এটা মনে হয় আমাদের খুব পরিচিত নাম, তাই তো? ফুলতলা খুলনা আমরা জানি, সবাই চিনি, আমাদের যশোরেই না, খুলনা বিভাগের একটা ফুলতলা খুলনা।
ক্রেডিট ভাউচার একই রকম, বা পাশে আছে ক্রেডিট ভাউচার নাম্বার, হিসাব খাতের নাম, তারিখ, হিসাব গ্রহণকারীর নাম ও ঠিকানা। আর ঠিক একইভাবে 4টা স্বাক্ষর দেখো নিচে আছে। তাহলে আমরা বলছি ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার একই রকম। ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার একই রকম। এটা হলো আমাদের খরচ খাত, আর এটা হচ্ছে আমাদের আয় খাত, তাই তো? এই দুইটা থেকে যে ভাউচার আমরা পাই সেই দুইটা হলো ডেবিট ভাউচার এন্ড ক্রেডিট ভাউচার। এবং ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে? 4 জনের স্বাক্ষর সম্বলিত ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। আজ আমরা আরেকটা দলিলের বর্ণনা দিয়ে আজ আমাদের ক্লাসটা শেষ করব। নেক্সট কি আছে দেখো, ক্যাশ মেমো। বইটা খোলো, ক্যাশ মেমো। কি বলছি আমি? ক্যাশ মেমো। তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো বাচ্চারা? যেটা বুঝতে পারবে না অবশ্যই আমার কাছে জানতে চাইবে বা জিজ্ঞাসা করবে। আমি বারবার তোমাদেরকে কিন্তু একই কথা বলছি। ক্যাশ মেমো, ক্যাশটা কি আমরা কিন্তু সহজ কথায় বুঝতে পারি, ক্যাশ মানে নগদ অর্থ, তাই তো? এটা তো আমাদের কাউকে বুঝিয়ে দিতে হবে না, আমরা সবাই জানি যে ক্যাশ মানে নগদ অর্থ বা নগদ টাকা। আর ক্যাশ মেমোটা কি? খুব সহজ জিনিস। নগদে কোনো কিছু ক্রয় বিক্রয় করলে যে দলিলটা পাই আমরা বা যে প্রমাণপত্রটা পাই সেটাই হলো ক্যাশ মেমো। এখানে তবু আমি আবার বইয়ের ভাষায় বলছি, নগদ মূল্যে পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। পণ্য বিক্রেতা ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে। ক্যাশ মেমোর উপকারিতা: বিক্রয় প্রতিষ্ঠানের নাম, উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের নাম ঠিকানা মুদ্রিত থাকে। পণ্য বিক্রেতা বিক্রিত পণ্যের নাম, পরিমাণ, দর, মূল্য, নিট মূল্য, কমিশন ইত্যাদি উল্লেখপূর্বক স্বাক্ষর করে ক্রেতাকে প্রদান করে। ক্রেতা ক্যাশ মেমো অনুসারে পণ্য মূল্য পরিশোধ করে পণ্য গ্রহণ করে থাকে। সাধারণত ক্যাশ মেমো 3 সেট করা হয়। ক্যাশ মেমো সাধারণত কয় সেট তৈরি করা হয়? 3 সেট। এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো নৈবেত্তিক বা অবজেক্টিভ আকারে কিন্তু তোমাদের আসবে, অতএব এই সম্পর্কে তোমরা অবশ্যই ধারণা রাখবে। এই ছোট ছোট বিষয়গুলো আমি কিন্তু ধরে ধরে দিচ্ছি তোমাদেরকে, তোমরাও মনে রাখার চেষ্টা করো। তাহলে আমি কি বললাম? যে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেই কিন্তু ক্যাশ মেমো ব্যবহৃত হয়। আর ক্যাশ মেমোর ছকটা দেখো 18 পেজে আছে। এক্ষেত্রে কি কি ক্যাশ মেমোর মধ্যে কি কি উল্লেখ থাকছে? 1 নম্বরটা আছে প্রতিষ্ঠানের নাম ঠিকানা। ক্যাশ মেমোর উপরে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে। তারপরে থাকবে পণ্যের নাম, পণ্যের মূল্য, পণ্যের নাম 3, মূল্য 4, ওজন ইত্যাদি ইত্যাদি আর এক্সেট্রা এক্সেট্রা ক্যাশ মেমোতে অবশ্যই উল্লেখ থাকবে এবং এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার স্বাক্ষর থাকবে। তাহলে আমাদের ক্যাশ মেমোটা ঠিক কি? অবশ্যই নগদে যে পণ্য ক্রয় বিক্রয় হয় সেক্ষেত্রে যেটা ব্যবহৃত হচ্ছে সেটাই আমাদের ক্যাশ মেমো। ঠিক আছে? তাহলে আজ আমরা কি কি শিখলাম সেটা আরেকবার আমি একটু তোমাদেরকে বলি বা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। যে আজ আমরা কিন্তু 2টা জিনিস শিখলাম। একটা হলো আমাদের লেনদেনের উৎস এবং দ্বিতীয়টা হলো লেনদেন থেকে আমরা যে দলিলপত্রগুলো পাই সেই দলিল বা লেনদেনের যে দলিলপত্রগুলো বা প্রমাণপত্রগুলো তার কয়েকটা আমরা এখানে উদাহরণের মাধ্যমে এবং ছকের মাধ্যমে এবং তোমাদের বোঝানোর মাধ্যমে আমি ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। সেই 3টা কি কি ছিল আমরা আরো একবার একটু খেয়াল করে নিই। একটা ছিল চালান, আরেকটা ছিল ভাউচার, আর 3 নম্বরটা আমি বললাম ক্যাশ মেমো। ক্যাশ মেমো। ঠিক আছে? আজ আমরা এই 3টা পড়লাম এবং ব্যাখ্যা করে বুঝলাম। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানেই শেষ করব। তার আগে তোমরা অবশ্যই 10টা অবজেক্টিভ বাড়িতে বসে লিখবে, এটাই তোমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।